আচ্ছা, ওকে। তো আমরা শুরু করলাম নাকি? তো এবার আমরা কি করব? এবার দেখেন, আমরা সেখানে যাওয়ার জন্য আমরা কিন্তু সার্ভারটা কি করছি, ইনস্টল করে নিচ্ছি। এবার আমরা এখানে কি লিখবো? আমরা এখানে লিখবো হচ্ছে লোকাল হোস্ট। লোকাল হোস্ট লেখার পরে আমরা এখান থেকে কি, এখানে আমরা লোকাল হোস্ট লিখলাম, কিন্তু এখনো আমরা কি করছি, লোকাল হোস্টের মধ্যে তো কিছু দেই নাই। কিন্তু এখানে আমি আইটা ট্যাব নিয়ে কি লিখলাম, লোকাল হোস্ট। এই যে আজকে পড়েন না দেখে পান নাই আমি সেটা ওভাবে করতে পারি সেটা নিয়ে যাবেন আমি এর পরের ক্লাস থেকে যে আইডি কার্ড করবে না তার ক্লাসটা বন্ধ হয়ে যাবে আচ্ছা সেটা পাবো এই যে আমি কোন 9টা বন্ধ করে কি আপনি দেখবেন না এখানে নিয়ে যাবেন ঠিক আছে পড়েন 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 ঠিক আছে টাইম করে করতে পারছেন ঠিক আছে আচ্ছা, ওকে। তো তাহলে আমরা এখানে কি লিখবো? পিএসপি মাই কি অ্যাডমিন। এটার মূলত কাজ কি? এর মধ্যেই মূলত কি থাকে, আমার ডাটাবেসটা থাকে। এবার আমরা এখানে ঢুকলাম, পিএসপি মাই অ্যাডমিনে আমরা ঢুকে পড়লাম। ঢুকে পড়ার পরে আমরা এখান থেকে কি করব, এখানে নতুন করে একটা কি নেব, একটা ডাটাবেস ক্রিয়েট করব। এই যে লোকাল হোস্ট প্লাস পিএসপি মাই অ্যাডমিন, হ্যাঁ, পিএসপি মাই অ্যাডমিন দেওয়ার পরে আমরা এখানে কি করলাম, আমরা এখানে একটা ডাটাবেসে সুন্দর করে একটা ক্লিক করলাম। করার পরে আমরা এখানে কি একটা ডাটাবেসের একটা নাম লিখবো। বলেন কি নাম দেবো ডাটাবেসের? আসলে আমি কোনো সংখ্যা দিতে চাচ্ছি না। আমরা এখানে দেবো হচ্ছে 7 নামে একটা কি দিলাম, একটা ডাটাবেস ক্রিয়েট করলাম। এমনি আপনি কিন্তু কি যে কোনো নামে ডাটাবেস ক্রিয়েট করতে পারেন, কিন্তু সবসময় মনে রাখবেন আগে কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না। তো তো তাহলে আমরা এখানে কি করব, আমরা এইভাবে একটা ডাটাবেস জাস্ট এখানে কি করলাম, এই যে দেখেন এখানে কি কিন্তু কি 7 নামে কিছু আছে নাই। এবার যখন আমরা কিন্তু ক্রিয়েট করতে তখন কি হচ্ছে, এই যে খেয়াল করেন 7 চলে আসছে এখানে, 7 কিন্তু এখানে চলে আসছে। এবার আমরা দেখি আমাদের এটা ডাউনলোডের কি অবস্থা। এটা ডাউনলোড না হওয়া পর্যন্ত আমাদের বসে থাকতে হবে, এবং আমাদের অবশ্যই কি করতে হবে, এই যে 7 নামে আমাদের যে একটা ডাটাবেস আছে এটা সবসময় কি মনে রাখতে হবে। এখন আমরা খেয়াল করি এখানে আমরা যখন এখানে এক্সপ্লোর করছিলাম, এখানে কি ছিল, এইচটি ডগ এর মধ্যে আছে নাকি? তো আমরা এখানে জাস্ট একটা কি লিখবো, একটা ফোল্ডার লিখবো। আমরা এখানে ফোল্ডার নাম কি লিখবো, আমরা এখানে কি লিখলাম, প্রজেক্ট নাকি? আমরা কি লিখলাম, প্রজেক্ট। এমনি কি আমাদের যে যে প্রজেক্ট অনুসারে ফাইল থাকবে সেটা কি নাম থাকবে, সেই নামটা এখানে থাকবে। যেমন এই যে দেখেন এখানে আমি কি করছি, ই প্যাকেট ফাইল করছি, এখানে কি আছে, ই প্যাকটা দেওয়া আছে। ওকে, এবার আমরা এটাকে করে ফেললাম, এবং কি আমার ডাউনলোডটা কিন্তু কি ফেল, মানে এটা হলো মনে হয় দুইটাই হতে হবে। আমরা দেখি আমাদের আগে কোনো হোয়াটসঅ্যাপে কোনো ফাইল ডাউনলোড, ল্যাপটপে তো হোয়াটসঅ্যাপে অনেক ফাইল। এটা হচ্ছে ফেলটা।
ওয়ার্ডপ্রেস। এই যে এখানে কিন্তু একটা ফাইল কি আছে না, খেয়াল করেন, কই দেখছিলাম ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস এটা আমার স্টার্ট হোক। এটা অনেক আগে ছিল, হ্যাঁ, 0.1, এখন কি আসছে শুধু 1, 4 পয়েন্ট, ওই তো 4 পয়েন্ট শুধু 1টা এখন আসছে। এখন আমরা দেখি ওয়ার্ডপ্রেস, এটার মধ্যে যখন ক্লিক করবো তখন কি আসতেছে, এরকম ফাইল আসলো নাকি। আমরা এটাকে কি করলাম দেখেন, এই ওয়ার্ডপ্রেস এর মধ্যে ঢুকে, এই যে আমরা এখানে ডাউনলোডে আসছি, এখন আমরা কোথায় ঢুকলাম, এখানে ঢুকলাম, ঢোকার পর এখানে কি আছে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস এর মধ্যে ঢোকার পরে সবগুলো ফাইল আছে না, আমরা এখানে কি করব, কপি করব। কপি করে রাখবো কোথায়, কপি করে রাখবো হচ্ছে আমার প্রজেক্ট নামের, আমরা যে কি করছি যে একটা ফোল্ডার নিচ্ছি, কোথায় আমার সেই ফোল্ডারটা, আমরা এখানে কি করছি, এই যে প্রজেক্টের মধ্যে আমরা এখানে রেখে দিলাম, কি রাখছি, এখানে আমরা এটাকে রেখে দিলাম। এখন রাখার পরে আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে এই যে লোকাল হোস্টে যখন ক্লিক করছি তখন কি আসছে, এই যে আমার প্রজেক্ট নামে একটা ফোল্ডার আসছে। এবার জাস্টটা কি করব, জাস্টটা ক্লিক করব, সবাই খুব ভালো করে মনোযোগ দেন, এইটুকুই হচ্ছে মেন। যখন আমরা এখানে একটা ক্লিক করব তখন আমাকে কি বলতেছে যে আমি কোন ল্যাঙ্গুয়েজে করব, অবশ্যই কি ইংলিশ। আমরা থেকে কি করব, কন্টিনিউ, মানে এখন আমাকে কি বলতেছে, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, যে বিফোর গেটিং স্টার্টেড উই নিড সাম ইনফরমেশন অন দি ডাটাবেস, ডাটাবেসের কিছু ইনফরমেশন তাদের দরকার। ইউ উইল নিড টু নো দি ফলোইং আইটেম বিফোর প্রসিডিং, অর্থাৎ এগুলো আমাদের কি ফুলফিল করে কিন্তু কি করতে হবে, সাইটটা করতে হবে। এখন আমাদের কি কি বলতেছে, ডাটাবেজের নেম, আমাদের ডাটাবেজের নেম কি, আমার ডাটাবেজের ইউজার নেম কি, আমরা কি জানি ইউজার নেম কি, আমার ডাটাবেজের ইউজার নেম, আমরা যখন এটাকে সেটআপ দেবো তখন কোনো সময়, মানে যখন কোনো সার্ভার আমরা সেটআপ দেবো কোনো সময় কোনো পাসওয়ার্ড ইউজ করবো না, মানে ইউজার নেম পাসওয়ার্ড যদি চাই আমরা এটা দেবো না। ডিফল্ট আমরা যখন সেটআপ দেই সবসময় এখানে কি থাকে, ডাটাবেস ডিফল্ট কোনো কিছু দেওয়া থাকে না, এই জন্য কি থাকে, ইউজার নেম কি থাকে, রুট, আর ডবল ও টি, রুট। আমার ডাটাবেজের পাসওয়ার্ড কি থাকে, ব্ল্যাঙ্ক, মানে কোনো কিছু থাকে না, ফাঁকা। এবং ডাটাবেজের হোস্ট, আমার হোস্ট কি থাকে, লোকাল হোস্ট, আমার হোস্ট কি থাকে, লোকাল হোস্ট। আবার আমার টেবিল প্রিফিক্স, অর্থাৎ প্রত্যেকটা টেবিল যখন তৈরি হবে, ওই টেবিলটা তৈরি হওয়ার আগে প্রত্যেকটা টেবিলের আগে কি লেখা থাকবে, সবগুলা টেবিলে, এটাকে কি বলে, টেবিল প্রিফিক্স। ওকে, আমরা এখান থেকে কি করব, লেটস গো। এখন আমার এখানে কি আছে, ডাটাবেজের কি নাম হবে, 7। আমার এখানে ইউজার নেম কি আছে, রুট। আমার এখানে পাসওয়ার্ড কি আছে, ব্ল্যাঙ্ক। আমার হোস্ট তো ঠিকই আছে। এখানে কি বলতেছে যে ডাব্লিউপি প্রত্যেকটা কি টেবিলের আগে থাকবে। এখন এটা তো সবাই জানে, এই জন্য আমরা কি করবো, একটু চেঞ্জ করে দেবো নাকি। আমরা এখানে যদি দিয়ে দিই সিপি, মানে কি ক্রিয়েটিভ প্রজেক্ট। এখন এটা কিন্তু অনেকেই জানে না, কি কি আর কি কেউ জানবে এটা, যে আমার এখানে টেবিল কি আছে। আচ্ছা ওকে, এবার আমরা এখান থেকে জাস্ট কি করব, সাবমিট, নাকি করলাম সাবমিট, দেখা যাক কি হয়। কি অলরাইট নাকি, মানে আমি করে ফেলছি। এবার কি রান দি ইনস্টল। আচ্ছা, এবার আমার এখানে সাইডের নাম কি হবে,
ধরেন আমি এখানে সাইডের নাম দেব ক্রিয়েটিভ কি আইটি। এখানে সাইটের যেটা ইউজার নেম বলতে কিসের ইউজার নেম বলতেছে বলেন তো? আমার ড্যাশবোর্ডের আমি যেটা দিয়ে কন্ট্রোল করব ওইটার কি ইউজার নেম পাসওয়ার্ড। তো তাহলে আমি এখানে কি দেব অ্যাডমিন, আমি পাসওয়ার্ডও কি দিলাম অ্যাডমিন, এটাও কি অবশ্যই একই হতে হবে, এটা তো ম্যাচ করতে হবে। এবার কি বলতেছে ভেরি উইক, হোক গা উইক, কোনো সমস্যা নেই, কারণ আমি যখন এটাকে আপ করে দেবো তখন তো এটা চেঞ্জ করেই দেবো। বাট এখন আমরা আসলে কি করি, আমরা যখন কাজ করি না তখন সবগুলো সহজ একটা কমন একটা নাম দিই, কারণ আমাদের তো খেয়াল থাকে না, ঠিক না? তো আমরা যখন এটা আপ করে দেবো তখন ক্লায়েন্টকে জিজ্ঞাসা করি যে আপনার কোনো পছন্দের কোনো নাম্বার আছে কিনা, বা এরকম যদি থাকে আমাদেরকে বলতে পারেন আমরা আসলে এটা ইউজ করবো কিনা। না হলে কি আমরা আমাদের মতো একটা শক্ত একটা যাতে সহজে কেউ হ্যাক না করতে পারে, অর্থাৎ এটা কেউ জেনে গেলে কি সাইটের কন্ট্রোলটা তার কাছে না। এবার আমরা এটাকে কি করলাম, এবার বলতেছে ইওর ইমেল। তো এখন আমরা এমনি এটা এই ইমেলটা আসলে কি ভেরিফাই করে না, এই জন্য কি আমরা একটা ভুল দিলেও সে নিয়ে নেয়। আমরা এখানে লিখলাম gmail.com। ওকে, এবার আমরা কি করব, ইনস্টল কি ওয়ার্ডপ্রেস। বুঝতে এখানে কি বলতেছে ইউজার নেম কি অ্যাডমিন, কিন্তু পাসওয়ার্ড কিন্তু আমাকে দেখাচ্ছে না, খেয়াল করছেন? পাসওয়ার্ড কিন্তু আমাকে দেখাচ্ছে না। এরপরে কি করব, লগইন। কি করলাম, লগইন। এখন লগইন করার আগে আমরা কি করব, এরকম একটা খুলে আমরা আগে সাইটটা ভিজিট করে নিই নাকি। লোকাল হোস্ট, আমরা কোথায় যাব, প্রজেক্টে। দেখেন আমরা কিছুই করিনি, একটা সাইট কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এবং কি সাইট, এটা একটা ডাইনামিক একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এখন এইটার যেটা ব্যাক ইন্ট আছে, ব্যাক ইন্টারফেস ঢোকার জন্য আমরা এখানে কি লিখবো অ্যাডমিন, এবং এখানে কি লিখবো অ্যাডমিন। হয়েছে এটা? আমরা কিন্তু কি এখানে একটুখানে ঢুকে বললাম নাকি, এই যে এখন আমরা ইচ্ছা করলে এখান থেকে কিন্তু এই যে সাইটে যদি ভিজিট করি দেখবেন এই একই সাইট, একই সাইট না, খেয়াল করেন একই সাইট কিন্তু চলে আসছে। এবার আমরা কি করবো, এবার আমরা এটাকে একটু চেঞ্জ করবো। এখন আমার এখানে সাইট বলতে আসলে সাইটের কোনো কিছুই নাই, আছে কি কোনো কিছু, বাট অর্থাৎ এখান থেকে এবার কি আমরা ইচ্ছা করলে সেট আপ দিতে পারি। অর্থাৎ এবার আমরা কি করবো, HTML করবো না, CSS করবো না, জাভাস্ক্রিপ্ট করবো না, কিছু করবো না, বাট একটা সাইট করে ফেলবো। ঠিক আছে, এখন আমরা এখান থেকে গিয়ে বিভিন্ন মেনু সম্বন্ধে আমাদের জানতে হবে। পোস্ট, পোস্ট বলতে আমরা কি বুঝি, এই যে প্রত্যেকটা নিউজ যে আমরা দেই, প্রত্যেকটা নিউজ কি একটা পোস্ট না, অর্থাৎ কোন ইনফরমেশন যেটা আমি অ্যাড করতেছি সেটাই কি একটা পোস্ট। এখন পোস্টের মধ্যে কি আছে, অল পোস্ট, অর্থাৎ এখানে ক্লিক করলে আমি সব পোস্ট, অর্থাৎ যতগুলা পোস্ট ফেলা হয়েছে সবগুলা এটার মধ্যে স্টোর হয়ে থাকবে। আরেকটা কি আছে অ্যাড নিউ, অ্যাড নিউ এর মধ্যে কি থাকবে, অ্যাড নিউ এর মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে কি যে আমার নতুন কোন পোস্ট যদি ফেলতে চাই তাহলে এখানে গেলে আমার একটা ঘর করা আছে, অর্থাৎ আমরা একটু একটু করে দেখে আসি নাকি। আজকে তো আমাদের কিছুই না, আজকে মূলত আমাদের এগুলো পরিচয় করানো। এই যে দেখেন এখানে কি একটা পোস্ট, এখানে আমাদের একটা পোস্ট আছে কি হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ ডেমো আকারে, ডেমো আকারে একটা পোস্ট আছে। এখন আমরা এখান থেকে যখন পোস্ট ফেলতে যাব কি অ্যাড কি নিউ, আবার এখান থেকে কিন্তু কি সেখানে যাইতে পারি, বাট আমরা এখান থেকে কি করব অ্যাড নিউ। যখন আমরা এখানে অ্যাড নিউ এর মধ্যে ক্লিক করব তখন এখানে কি আছে, এখানে কি বলতেছে টাইটেল। ওকে, আমার এখানে কি আছে, অর্থাৎ এখানে আমি এটা ডেসক্রিপশন লিখবো, এখানে ইচ্ছা করলে আমরা ইমেজও সেট করতে পারি এবং সবকিছু আমরা সেট করবো পরে। এখন এখানে এই যে দেখেন এখানে কি বলতেছে কোন ক্যাটাগরি, অর্থাৎ আমরা যখন একটা নিউজ পেপার পড়ি, নিউজ পেপারে আমরা খেলা যখন একটা ক্যাটাগরিতে যাই সেখানে কিন্তু কোনো সময় রাজনৈতিক কোনো খবর পাই না, ভাই কিন্তু সে কিন্তু একটা জায়গা থেকে ফেলতেছে, কিন্তু সেটা বিভিন্ন স্টেজে বেজে চলে যাচ্ছে। তো এরকম
এখানে এগুলাকে কি বলে? ক্যাটাগরি। এগুলা কি? ক্যাটাগরি। আচ্ছা, তো তাহলে কি আমরা এখান থেকে মূলত বিভিন্ন ধরনের ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি। এই যে দেখেন, আমরা এখানে ক্যাটাগরিতে গেলে এখানে আমার একটা ক্যাটাগরি আছে কি? আনক্যাটাগরাইজ। খেয়াল করছেন? এখানে কি আছে? আনক্যাটাগরাইজ। অর্থাৎ এখানে আমার যে কোনো ধরনের ক্যাটাগরি করলে এখানে এটা চলে আসবে। এখান থেকে আমরা ধরেন এডিট করতে পারি, ভিউ করতে পারি, সবকিছু এখান থেকে দেখতে পারি। অর্থাৎ কোনো সময় ইচ্ছা করলে যে আমরা ক্যাটাগরি নাম্বার সেট করে ফেলতে পারি। এবার আমরা এখানে কি আছে? ট্যাগ। অর্থাৎ যখন পোস্ট ফেলি তখন আসলে কি কি ট্যাগ আমরা এখানে দেবো প্রত্যেকটার জন্য। মূলত এটা আমাদের এসিএস কাজের জন্য দরকার হয়, এটা আমাদের খুব বেশি প্রয়োজন হয় না। এরপরে কি আছে? মিডিয়া। এখন মিডিয়ার মধ্যে কি থাকে? যত ধরনের ইমেজ আমরা আপলোড করি সেটা কোথায় চলে আসছে? আমরা একটা পোস্টের মধ্যে একটা ইমেজ দিচ্ছি, সেটা কিন্তু এখানে চলে আসছে কি আলাদা ভাবে, সেটা এখানে চলে আসে। এই যে দেখেন এখানে কি আছে? অ্যাড নিউ। ইচ্ছা করলে এখান থেকে কি আমরা ইমেজও নিতে পারি। সবগুলো আমার এখানে স্টোর থাকে। এখন এখানে কি আছে? লাইব্রেরি একটা কি আছে? অ্যাড নিউ। এই যে লাইব্রেরি একটা কি আছে? নিউ। অর্থাৎ একটার মধ্যে আমার কি দুইটা আমি পাচ্ছি। এবার আমার এখানে কি আছে? পেজ। পেজের মধ্যে কি আছে? পেজ একটা কি? অল পেজ একটা কি? অ্যাড নিউ। অর্থাৎ নতুন কোন পেজ যদি ক্রিয়েট করতে চাই, নতুন একটা পেজ বলতে এখন পেজ এবং এই যে যেটা ক্যাটাগরি সেটার মধ্যে পার্থক্য কি? ক্যাটাগরি হচ্ছে ক্যাটাগরির মধ্যে কোন জিনিস মানে কি করা যায়, মানে আমি বলি পেজের মধ্যে আপনি যে কিছু করতে পারবেন, মানে আপনি যদি একটা সাইট করতে চাই তো সেটা করতে পারবেন। আমি বলি পেজের মধ্যে মূলত কি? পেজের মধ্যে আমরা কোনো এক্সট্রা কোনো পোস্ট ফেলতে পারি না। তাকে যেটা দিতে হবে একটা পেজের মধ্যে সবকিছু লোড করতে হবে। আবার যখন এডিট করবো তখন কি সেখান থেকেই করতে হবে। অর্থাৎ আমরা মানে বারবার সেখানে কোনো কিছু দিতে পারবেন না। দিতে লাগলে আপনাকে কি করতে হবে? এডিট করতে হবে। অর্থাৎ যেমন আমরা যখন একটা নিউজ পেপার পড়ি দেখি এরকম, ধরেন এটা একটা সাইট, এই জায়গাতে একটা খবর আছে, নিচে আবার সেম এরকম একটা বক্স করে কি আরেকটা খবর আছে না? কিন্তু যেগুলো পেজ থাকে সেটা কি? পেজ মূলত কি থাকে? এখানে ধরেন একটা ব্যানার থাকলো, বাট এরপর থেকে কি ভিন্ন ভিন্ন লেখা থাকলো। অর্থাৎ কি এই একই জিনিস কিন্তু কি বারবার আসবে? বারবার কিন্তু আসবে না। এখন পেজ কোথায় বেশি প্রয়োজন হয়? যেমন আমার নিজের কোনো একটা পোর্টফোলিও তৈরি করতে, সেখানে কি প্রয়োজন? পেজের প্রয়োজন। আমার অ্যাবাউট রাস্তা সবসময় কি হয়? পেজ হয়, কোনো ক্যাটাগরি কিন্তু হয় না, পেজ হয়। কিন্তু মানে নিউজ পেপার বলেন, ব্লগ বলেন, এই ধরনের কোনো কিছু যদি হয় তাহলে কি হয়? যেখানে বারবার একই রিলেটেড নিউজ গুলো আসবে বা খবর আসবে, সেগুলো কি হয়? ক্যাটাগরি হয়। এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। প্রথম একটু সমস্যা হবে, এটাই স্বাভাবিক। তো এরপরে কি? এই যে কমেন্টস, অর্থাৎ আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে কি কমেন্টস এর বক্স দেখি না, এটা মূলত সব ধরনের কমেন্ট গুলো এখানে স্টোর হবে। ওকে, সেগুলো এখানে আমার স্টোর হবে। এবার সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট এবং সবটার মধ্যে যেটা থাকে সেটা কোনটা? হ্যাঁ, এই এপিয়ারেন্স। এর মধ্যে কি থাকে? এর মধ্যে থিম থাকে। এর মধ্যে কি থাকে? থিম। ওয়ার্ডপ্রেসের প্রত্যেকটা সাইটকে কি বলে? একটা থিম। একটা থিম না? অর্থাৎ কিরকম থাকে, মানে আগে আমরা যখন মোবাইল ইউজ করতাম তখন বেশ করে নোকিয়াতে এরকম ছিল যে মানে আপনার এন সিরিজ হোক বা এর থেকে একটু ভিন্ন সিরিজে হলেই বিভিন্ন থিম পাওয়া যায়। অর্থাৎ সেইটা যদি আমি ইনস্টল করতাম কি হতো? আমার মেনু গুলা কি ভিন্ন ভিন্ন হইতো না? এখনো, হ্যাঁ এখনো। আচ্ছা, সেটা কিন্তু এখনো হয়, কিন্তু এখন আসলে আমার মানে খুব বেশি এটাতে আসলে আর এখন আর আমরা ইউজ করি না আর কি। তো প্রথম দিকে এটা খুব বেশি এটা আমিও করতাম। তো এখন সেম এরকম থিম বলতে কি, সে প্রত্যেকটা থিম কি প্রত্যেকটা জিনিস কি আলাদা আলাদা ভাবে কি করে উপস্থাপনা করবে। অর্থাৎ প্রত্যেকটা সাইট করা আছে, এটাকে আমরা কি করবো? কাস্টমাইজ করব, সেটাকে সুন্দর করে সাজায় নেব এই ধরনের। অর্থাৎ আমরা এবার এই এপিআইএস এর মধ্যে যখন একটা ক্লিক করবো তখন কি হবে? এই যে দেখেন এখানে বিভিন্ন থিম গুলা চলে আসছে। কি আসছে? থিম। হ্যাঁ, আমার এখানে কি আছে? প্রত্যেকটা থিম আছে না এখানে?
খেয়াল করেন আমার এখানে অ্যাক্টিভ কোনটা, এইটা। এই জন্য এখানে কি নাই, কি কি অ্যাপ্লাই নামে কোনো বাটন আছে নাই। প্রথমত কি যে থিমটা আমার ইনস্টল করা থাকে সেটা আমার কোথায় থাকে, প্রথমে চলে আসে। এখন ধরেন আমার কাছে এই থিমটা ভালো লাগলো, এই এই ধরেন এই থিমটা আমার ভালো লাগলো, আমরা জাস্ট খালি কি করলাম, একটু অ্যাক্টিভ করলাম। কি এই যে এটা আমার প্রথমে চলে আসছে এবং আমরা এখান থেকে কি করব, জাস্ট আমরা ভিজিটর, আমরা কিন্তু এখানে ঢুকতেছি না। আমরা যারা ভিজিটর সাইটটাতে ঢুকলাম, ঢোকার পরে কি হলো, চলে আসছে। খেয়াল করেন সুন্দর একটা সাইট হয়ে গেল না কি, সুন্দর একটা ওয়েবসাইট হয়ে গেছে। ওকে, অর্থাৎ এখান থেকে আমরা থিম ধরনের কোনো কিছু করতে পারি। এখন এখানে কি আছে, কাস্টমাইজ। কাস্টমাইজের মধ্যে কি থাকে, অর্থাৎ আমরা যদি থিমের কালার, এই যে হেডার টেক্সটের কালার, ঠিক আছে, আমরা চাচ্ছি যে হেডার টেক্সটের কালার কি হোক, কি করবো বলেন, কোন কালার নেব, নিচ্ছি 7 কি পাবলিশ। এবার কিন্তু কি যখন এখানে রিলোড দিচ্ছি কি হচ্ছে, এটা কি হয়ে গেছে, এর মানে এরকম এখানে অনেক ধরনের চেঞ্জ গুলো থাকে। আমরা দেখে দেখে বিভিন্ন জায়গাতে ভিন্ন ভিন্ন থিমের ভিন্ন ভিন্ন এখানে কাস্টমাইজের ভিন্ন ভিন্ন অপশন থাকে। খুঁজে খুঁজে আমাদের এটা বের করে কাজ করতে হবে। তো এই যে দেখেন আমাদের কিন্তু এখানে কি সিএসএস করা লাগতেছে না, এইচটিএমএল করার দরকার নাই, কি অনেক সহজে করতে পারতেছি না। আচ্ছা, এবার আমরা এখান থেকে এবার চলে যাব কি উইডজেটে। এখানে খেয়াল করেন এখানে উইডজেটের মধ্যে কি থাকে, অর্থাৎ বিভিন্ন যে সাইড বার গুলা থাকে না, পাশে যে যেটা সাইড বার থাকে, সাইড বারের আবার ফুটারের যে অপশন গুলা, এখান থেকে আমরা কি করতে পারি, এটাকে সেট আপ করে নিতে পারি। এটা আমরা দেখবো, ঠিক আছে। বাট এটা এখানে থাকে সাইড বারের, অনেক সময় সার্চ বাটন দেখি, সার্চ অপশন দেখি, বিভিন্ন ক্যাটাগরির নাম দেখি, আবার কি ওই যে কি সর্বশেষ পঠিত, কি সর্বাধিক পঠিত, এগুলা কি, এগুলা প্রত্যেকটাই হচ্ছে মানে একটা করে উইডজেট। এরপরে কি আছে, মেনু। এরপরে কি আছে, মেনু। এখন আমরা এখান থেকে কি করতে পারি, মেনু ক্রিয়েট করতে পারি, কোন একটা মেনু কি করতে পারি, ক্রিয়েট করতে পারি। এখন মজার ব্যাপার যেটা হচ্ছে যে আমার এখানে কি লেখা আছে, মেনু ওয়ান। মেনু ওয়ানটা কি, একটা প্যাকেজ, অর্থাৎ এইটা আমার কি, মেনুর নেমটা কি, একটা প্যাকেজ। এখানে আমরা কি লিখবো, মেন মেনু, নাকি আমরা এখানে কি লিখবো, মেন মেনু নামে একটা কি করলাম, একটা প্যাকেজ তৈরি করলাম, কি করছি, ক্রিয়েট করলাম। এবার দেখেন সঙ্গে সঙ্গে যখন ক্রিয়েট করছে তখন এখানে কি চলে আসছে, এখানে কি বলতেছে যে অটোমেটিকলি অ্যাড কি টপ লেভেল পেজ টু দিস মেনু, আবার কি বলতেছে, নেভিগেশন মেনু। অর্থাৎ এইটা হচ্ছে একবারে উপরে থাকবে, আমার এটা কি থাকবে, মাঝখানে থাকবে। অর্থাৎ এই যে যেগুলা মেনু এখানে থাকে, এগুলা মেনু মূলত আমার এই থিমের মধ্যে দুইটা মেনু সেট করার মতো জায়গা আছে। জাস্ট এখান থেকে আমি যেখানে ক্লিক করবো সেখানে কি হবে, ওই এই যে এই মেনুর আন্ডারে এখানে কয়টা মেনু আছে, দুইটা মেনু আছে না। আমার এখানে যে দুইটা মেনু আছে সেই দুইটা মেনু কি আমার এখানে সেট করা আছে। এখন আমরা মেনু যখন তৈরি করব, মূলত প্রত্যেকটা মেনু যখন তৈরি হয়, বলেন মেনু কি দিয়ে তৈরি হয়, আর মানে কি কি, গুড। মূলত এখানে তিনটা জিনিস দিয়ে কি তৈরি করা হয়, মেনু তৈরি করা হয়। একটা হচ্ছে কি পেজ, অর্থাৎ প্রত্যেকটা মেনুর মধ্যে ক্লিক করলে আমরা আলাদা একটা পেজে ঢুকি, না হলে কিসে ঢুকি, একটা ক্যাটাগরিতে ঢুকি, না হলে কিসে ঢুকি, একটা লিঙ্কে চলে যাচ্ছে। অর্থাৎ মানে ধরেন আমাকে এখানে একটা বাটন বানাতে হলো যেটার মধ্যে ক্লিক করলে কি আমাকে ফেসবুকে নিয়ে যাবে, তাহলে কি সেখানে আমরা লিঙ্ক দিয়ে দেবো। ওকে, তো মানে তো এখানে আমার কিন্তু কোন জায়গাতে আমি কি করছি, কোনো পেজ ক্রিয়েট করি নাই, আবার কি করছি, কোনো ক্যাটাগরি ক্রিয়েট করি নাই। তো আমরা একটু পরে এটা দেখবো। জাস্ট এবার আমরা ইচ্ছা করলে এখানে ক্লিক করতে পারি, অথবা কোথায়, মেননেস লোকেশন, এখানে গিয়ে কি বলতেছে, এটাকে আমরা কোথায় সেট করব, কি আমাকে কি বলতেছে যে আমার নেভিগেশন মেনুর মধ্যে কোন প্যাকেটটা আসবে। আমার এখানে 4টা মেনু থাকতে পারে না, কোন প্যাকেটটা, আমি চাচ্ছি যে আমার এখানে মেন মেনুটাই থাকুক। ওকে, এখান থেকে আমরা কি করবো, সেভ চেঞ্জ করার পরে আমরা এখানে কোথায় চলে আসবো,
এডিট মেনু, আমার তো সেভ করা শেষই। অর্থাৎ এবার এই যে খেয়াল করেন, এটা কি চলে আসছে এখানে অটোমেটিক? হ্যাঁ, কি আগে কি এখানে কোনো টিক চিহ্ন ছিল? কি আগে কিন্তু কোনো টিক চিহ্ন ছিল না। অর্থাৎ এবার আমার এখানে কি আছে? হেডার অপশন। আমরা মেনুটা একটু পরে বানাবো। আমার এখানে কি বলতেছে? এখানে হেডার কি অপশন, এখানে কি আছে বলতেছে আমি এই ইমেজটা চেঞ্জ করব কিনা, আমাকে সাজেস্ট করলে এখান থেকে কি করবো? ব্রাউজ করে দিয়ে দেবো। এখানেও বিভিন্ন বিভিন্ন থিমের বিভিন্ন অপশন থাকে। বাট মূলত এখানে কি থাকে, অনেক সময় এই এই অ্যাপিয়ারেন্স এর মধ্যে হেডার অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। এখানে আবার কি অনেক সময় কি এখানে আরেকটা অপশন থাকে, কিসের? থিমের আরেকটা অপশন থাকে। তো এগুলো আমরা দেখলেই বুঝবো। এখানে কি থাকে, আমরা যতগুলা প্লাগ ইন বলতে কি বুঝি? ধরেন একটা স্লাইডার এখানে অ্যাড করতে হলো, এটা কি একটা প্লাগ ইন না? যত ধরনের প্লাগ ইন এখানে ইনস্টল থাকবে সেটা এখানে কি থাকে, এখানে এটার মধ্যে ক্লিক করলে আমরা কি দেখবো? সেই সব ধরনের প্লাগ ইনের কি আছে ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে। এখানে আমরা কি বলতেছে? অ্যাক্টিভ করার জন্য। কি বলতেছে? অ্যাক্টিভ করার জন্য। তো আমি যখন আর অ্যাক্টিভ করবো না, এখন ইউজার এই যে বিভিন্ন ইউজার থাকে না, অর্থাৎ আমরা যখন অ্যাডমিন প্যানেল তৈরি করি তখন এক ইউজারের এক রকম পারমিশন থাকে। প্রত্যেকটা ইউজারের কি থাকে? আলাদা আলাদা পারমিশন থাকে। কেমন পারমিশন থাকে? ধরেন একটা নিউজ পেপার সেন্টারে যেটা হয় যে যিনি মূলত মালিক, ওনার কাছে মূলত কি থাকে? সবচেয়ে বেশি পাওয়ার থাকে। যারা এমপ্লয়ি থাকে, যেমন একজনা থাকে শুধুমাত্র কি করার জন্য, উনি খালি লেখালেখি করে তাকে কি করবে? এন্ট্রি দিবে। সো এখানে কি থাকে? এখানে মূলত ওকে যেটা পারমিশন দেওয়া হয় যে সে খালি কি করতে পারবে? লিখতে পারবে। আবার আরেকজনকে আমরা কি এখান থেকে পারমিশন করতে পারি, সে লিখতে পারবে এবং কি এডিটও করতে পারবে। আরেকজনকে আমরা পারমিশন দিতে পারি, সে লিখতে পারবে, কি মুছতে পারবে, কি আবার এডিটও করতে পারবে। মানে এরকম বিভিন্ন ক্যাটাগরির এখানে আসতে পারে। এখানে কি আছে? রোল কি আছে? অ্যাডমিনিস্ট্রেটর। অর্থাৎ এটাকে আমরা কি বলি? সুপার অ্যাডমিন। মূলত কি মানে যেটা রিয়েল, যে আমরা আসলে যারা প্রোগ্রামার থাকি কাউকে আমরা আসলে সুপার অ্যাডমিন দিই না। কি সুপার অ্যাডমিনটা সবসময় আমরা থাকি, আমরা ওনাদেরকে দেই না। মানে কারণ উনি চাইলে ওনাকে ওরকম একটা বানায় দেবো, কিন্তু সুপার অ্যাডমিন দেবো না। বাট অনেক সময় দিতে হয়, কিন্তু কেন দিতে চায় না উনি অনেক সময় বুঝবে না। বাট সুপার অ্যাডমিনের যেটা লিমিটেশন থাকে, সে সব করতে পারে। এখন আমি কষ্ট করে ধরেন একটা ওয়ার্ডপ্রেসের সাইট বানাবো 3 দিনে, তিনি জানে না ওনার কাছে দেবো, উনি এটা 10 মিনিটে নষ্ট করে ফেলবে। এবার নষ্ট করলে কিন্তু এবার কার দোষ? প্রোগ্রামারের দোষ। এই কি সাইট বানায় দিতেন, নষ্ট হয়ে গেছে, এই সেই বহুত ঝামেলা। তো মূলত এগুলোর থেকে আমরা বাঁচার জন্য কি করি? ওনার একটু পাওয়ারটা একটু কমায় দিই, যে আপনি সবকিছু নাড়ানাড়ি করতে পারবেন না। ঠিক আছে? তো এই ধরনের কাজগুলো আমরা কি দিয়ে করি? এখান থেকে ম্যানেজ করতে পারি। এখানে আমার কয়টা অ্যাডমিন আছে? একজন। এখান থেকে আমরা যখন ক্লিক করব নিউ, এখান থেকে কি বলতেছে? ইউজার নেম রিকোয়ার্ড, ইমেল রিকোয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইট থাকলে পাসওয়ার্ড রিকোয়ার্ড, পাসওয়ার্ড। এখানে কি বলতেছে? বিভিন্ন কি আছে? কি আমার এখানে কয়টা রুল আছে দেখেন? 5টা। এখানে 5টা করা আছে, অর্থাৎ 5 জন আর 5 রকম কি পাওয়ার। সবচেয়ে বেশি পাওয়ার কার? অ্যাডমিনিস্ট্রেটরের। এরপরে মনে হয় অথরের। এরপরে হচ্ছে কার? কন্ট্রিবিউটর। এরপরে কার? এডিটর। এরপরে কার? সাবস্ক্রাইবার। যারা গ্রাহক ওই বিভিন্ন ধরনের কমেন্টস করবে তারাই মূলত এটা পেয়ে যাবে। ওকে, আমরা কি বুঝছি এটা? আচ্ছা, বাইরে থেকে, হ্যাঁ বাইরে থেকে ঠিক আছে। এখানে আমার কি থাকে? টুলস এর মধ্যে কি বলতেছে? টুলস এর মধ্যে এখানে আমার কি অ্যাভেলেবল টুল, আরেকটা কি ইম্পোর্ট এক্সপোর্ট। আমার কোনো কিছু যদি এক্সপোর্ট করতে হয় ডাটাবেস টাইপের, বেশ করে আমার দেখা মতে আমি যতগুলো করছি তার ম্যাক্সিমাম ছিল এরকম এক্সএমএল ফাইল গুলো আমরা এখান থেকে কি করতাম? এক্সপোর্ট করতাম। এক্সপোর্ট না, ইম্পোর্ট করতাম। এক্সপোর্ট মানে কি? পাঠানো। তো আমরা কি করতাম? ইম্পোর্ট করতাম। আবার এখান থেকে কোনো কিছু আমরা কি এক্সপোর্টও করতে পারি। এরপর আমার এখানে কি আছে? সেটিং। এখানে সেটিং এর মধ্যে কি বলতেছে? আমরা প্রথমেই আমার এটাও বেশ ইম্পর্টেন্ট। এখানে আমার জেনারেল এর মধ্যে আমি ঢুকলাম।
এখানে কি বলতেছে যে সাইটের নাম কি, ক্রিয়েটিভ আইটি, আমরা এখানে দিয়ে দিলাম কি ক্রিয়েটিভ আইটি ওয়েব। কোনো সমস্যা? আমরা এখানে কি চাচ্ছি, তার টাইটেলটা চাচ্ছি না, এখানে কি বলতেছি যে আমার এখানে ডেটের ফরম্যাটটা কেমন হবে। কি আসছে না অনেকগুলো ফরম্যাট? এখানে কি বলতেছে আমার টাইম ফরম্যাটটা কেমন আসবে। এখানে আমার উইকটা শুরু হবে কবে থেকে সেটা এখানে দেওয়া আছে। আছে কি? আমরা এখানে কি করব, সেভ করলাম। করার পরে আমরা যখন এখানে গেলাম এবার দেখবো আর ওই যে মানে যেটা স্লোগান এটা কিন্তু কি আছে, এটা কিন্তু নাই। এখানে খেয়াল করেন এখানে আমার কয়টা মেনু আছে, একটা হোম একটা কি সিম্পল পেজ। এখন আমরা এই যে এত কিছু করলাম, এরপরে আমরা কি আরেকটা জিনিস দেখবো, সেটা একটু পরে। আচ্ছা, তো তাহলে আমরা এখান থেকে কিন্তু এটা দেখতে পারতেছি। এবার আমরা যখন রাইটে গেলাম এখানে কি বলতেছে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি, অর্থাৎ অনেক সময় পোস্ট ফেললাম কিন্তু কোনো ক্যাটাগরির মধ্যে ফেলতে চাইলাম না, তাহলে এটা কোথায় চলে যাবে, আনক্যাটাগরাইজে চলে যাবে। কি বলতেছে ডিফল্ট পোস্ট ফরম্যাট কি স্ট্যান্ডার্ড। আচ্ছা, এবার কি এই যে মেল সার্ভার লগইন সিস্টেম, এরপরে কি ডিফল্ট মেল ক্যাটাগরি, ঠিক আছে, এগুলো আমাদের আপাতত প্রয়োজন নাই। এখানে কি আছে রিডিং, যারা পড়বে। এখন কি বলতেছে যে এই যে যখন এটা মানে যখন আর্টিকেলটা শো হবে, ধরেন এভাবে হয় নিউজ পেপারের হোম পেজের মধ্যে অল্প একটু থাকে, বিস্তারিত মধ্যে ক্লিক করলে কি একটা জায়গাতে নিয়ে যায় না, অর্থাৎ এখানে বলতেছে আমার কতটুকু এখানে শো করবে, এবং আমাকে কি বলতেছে যে আমার ব্লগের মধ্যে মোস্ট কতগুলা একটা পেজে সর্বোচ্চ কয়টা করে পোস্ট থাকবে, সেটা কিন্তু আমরা বাড়াতে কমাতে পারি নাকি। আচ্ছা, এরপরে কি আছে ডিসকাশন আছে। এখানে বিভিন্ন ধরনের ডিসকাশনের মধ্যে যেমন ধরেন এখানে কি আছে যে অটোমেটিক কি ক্লোজ কমেন্টস অন আর্টিকেল অর্ডার, যে হচ্ছে মানে কি 14 দিন পরে অটোমেটিক সেই কমেন্টসটা কি হবে, মুছে যাবে। এই টাইপের এখানে অনেক কিছু দেওয়া আছে, ঠিক আছে, অনেক কিছু দেওয়া আছে। এরপর এখানে কি আছে মিডিয়া, এখানে বলতেছে যখন আমরা একটা ইমেজ আপ করি, বড় যখন একটা ইমেজ আপ করি, এখানে 3টা সাইজে মোট 4টা সাইজে ইমেজটা কি হয় আপলোড হয়। কয়টা সাইজে? 4টা সাইজে। এবং প্রথম সাইজটা কি থাকে, অর্থাৎ ধরেন একটা ইমেজ আমরা আপলোড করতেছি, যখন এটা হোম পেজে থাকে তখন ইমেজটা কিন্তু এতটুকু থাকে, যখন একটা মেইন পেজে বিস্তারিত পেজে ক্লিক করতে ইমেজটা বড় হয় না, অর্থাৎ এখানে বিভিন্ন সাইজের ইমেজের তো দরকার হয়। তাহলে একটা কি থাকবে 150 বাই কত 150, আরেকটা কি থাকবে 300 বাই 300, আরেকটা কত 1024 বাই কত 1024। এখন আপনি ইমেজে যদি আপলোড করেন 500, তো তাহলে কি এখানে 1024 হবে না, 1024 আর হবে না, অর্থাৎ লাস্ট সর্বোচ্চ যেটা পাবে সেটাকেই সে একবার নিবে। আর কোনটা নিবে দেখবে যে সে 300 থেকে বড় কিনা, যদি বড় থাকে তাহলে 300 করবে, আর যদি ছোট থাকে তাহলে সে হচ্ছে কি মানে 300 তো করবেই না, মানে এরকম অপশনে ইয়ে করে। তো তাহলে এখান থেকে ইচ্ছা করলে কি থাম্বনেইলের সাইজ গুলো আমরা কি বাড়ায় নিতে পারি না, আমরা এখান থেকে বাড়ায় নিতে পারি। ওকে, এনে কি আছে পার্মালিঙ্ক, অর্থাৎ এখানে মূলত বিভিন্ন ধরনের লিঙ্ক, অর্থাৎ আমার পেজটার লিঙ্কটা কিভাবে আসবে, খেয়াল করেন এভাবে আমার আসবে, ডিফল্ট এভাবে আসে। যখন একটা পেজ আমরা ক্রিয়েট করবো তখন এটা এভাবে আসবে, লোকাল হোস্টের পরে কি বললে এরপরে তার কি সমান সমান কত 1 2 3, অর্থাৎ কি এটা তার মানে এটা হচ্ছে কি নাম্বার, তার আইডি নাম্বার। প্রত্যেকটা পেজ যখন ক্রিয়েট হয় একটা করে আইডি সঙ্গে ক্রিয়েট হয়, এবং সেটাই কি থাকে, সেটাই মূলত এভাবে শো করবে। আমরা ইচ্ছা করলে এরকম বিভিন্ন ভাবে দেখতে পারি, কিন্তু আপাতত আমি অনুরোধ করবো এই ধরনের কাজগুলো আগে আপনারা তাড়াতাড়ি করবেন না, ঠিক আছে, এটা আরেকটু শিখে নেন। এই যে হয়তো আপনি আমি দেখালাম আপনি রুমে গিয়ে ধরেন ডবল করে দেবেন, তাহলে কি ঝামেলাটা আপনি করবেন। এবং পারতপক্ষে চেষ্টা করবেন এই 4টা দিনে যে 4টা ক্লাস আমি হয়তো নেওয়ার চেষ্টা করব, এই 4টা ক্লাসের মধ্যে ওয়ার্ডপ্রেসটা আপনার নিজেরা একটা প্রজেক্ট দাঁড় করাবেন। তো তাহলে যেটা হয় যে প্রজেক্টের মধ্যে যেটা হয় সেটা নর্মালি কিন্তু হয় না। আপনি কালকে আমাকে ফোন করছিলেন না, আমি কালকে অফিসে আসছি 9টায়,
9টা না, 10টার আগে। আমি কালকে অফিস থেকে বের হয়েছি 10:15। তো আপনি আমাকে ফোন করে বললেন যে একটা কাজ করে পাঠাবো, তখন আমি এটা পসিবলই না। কাজ করে না বললাম সম্ভব কিনা ছোটখাটো যাই হোক, কারণ আমি আপনি যখন ফোন করছেন তখন আমি রুমে এবার ঢুকলাম আর কি। এবং বোঝেন আমি মানে 12 ঘন্টার উপরে ডিউটি করছি, তো আমার মাথাতে আর কিছু নাই। সারাদিনে আমার জ্বর ছিল। হ্যাঁ, ফোনটা আমরা তিনজনই দিয়েছি একসাথে। ঠিক আছে। তো ডোন্ট মাইন্ডেড, কারণ আমি তো বললাম যে আমার আসলে কালকে খুবই। তো যেটা হচ্ছে যে আমার এখানে, তো তাহলে আমরা মোটামুটি এগুলা সম্বন্ধে যার কনসেপ্টটা ক্লিয়ার থাকবে, উনি মোটামুটি ওয়ার্ক প্লেসে আটকাবে না। এবং আমি কি বলি, একটা থিম নিয়ে যখন আপনি কাজ করেন এবং আমি যখন কাজ করি, আপনি থিমটা সম্বন্ধে যতটুকু জানেন আমি এতটুকু জানি। বলেন তো কেন জানি? কারণ থিমটা আপনার বানাননি, আমিও বানাই। থিমটা থার্ড পার্টি একজন বানাই দিচ্ছে। এবার কাজ কিভাবে করবেন, ঠিক আছে, কাজ কিভাবে করবেন আমি জানি না, সিহি ভাই আপনাদেরকে কিভাবে শেখাইছে। তো সবসময় একটা ডকুমেন্টেশন করবেন, একটা ডকুমেন্টেশন করতে হয়। হয়তো এটা উনি হয়তো অনেক সময় শেখায়নি বা মানে হয়তো শেখাতে পারে, কিন্তু সবসময় যেটা হয় একটা ডকুমেন্টেশন করবেন। আমি ধরেন একটা থিম, একটা কাজ করতে যে একজনের একটা ফাইট করে, ফাইট একদম আমি ধরেন মানে রাত্রে 10টা থেকে বসে একটা কাজ করতে আর মেলাতে পারি না, হয় না। পরে পিসি অফ করে দিচ্ছি, ল্যাপটপ অফ করে দিচ্ছি, দেওয়ার পরে আর একটু মানে ফ্রেশ মানে ঘুম থাকতেছিল না। তো আমি চিন্তা করলাম যে আবার নতুন করে শুরু করবো। তো সঙ্গে সঙ্গে এবার কি করলাম, ডকুমেন্টেশন বের করলাম। তো ফাইটের প্রাইস ছিল 10%। পরবর্তীতে আমি এটাকে 1 ঘন্টাও লাগেনি আমি এই জন্য কি করবো, সবসময় প্রত্যেকটা সাইডের সঙ্গে একটা করে ডকুমেন্টেশন থাকে, এবং এটা এরকম থাকে আপনাকে বলে দেবে আপনি এখান থেকে এখানে আসেন, এখান থেকে এখানে আসেন, ঠিকঠাক সব আর দেখায় দিবে। থিম কাস্টমাইজ যে অনেক বড় কিছু এরকম কিছু না, থিম ডেভেলপমেন্ট অনেক বড় কিছু। থিম ডেভেলপমেন্ট যে করতে পারে ওনার জয়েনিং স্যালারি হচ্ছে 30,000। ঠিক আছে। তো তাহলে কি কাস্টমাইজটা কোনো ব্যাপার না, আপনি খালি কি করতে হবে, এটাকে যে ডকুমেন্টেশনটা করতে হবে, একটু এই ওয়ার্ডপ্রেসের এই সাইডটা একটু ঘাটাঘাটি করতে হবে, তাহলেই জানা। এর বাইরে এখানে আসলে কিছু নাই। এখন আপনারা কি করবেন, এই 4টা ক্লাসের মধ্যে যে কেউ একটা কিছুকে বেছে নেন। আপনি যদি চিন্তা করেন আমি পোর্টফোলিও একটা থিম আমার প্রয়োজন, আমার কি আমি চাচ্ছি একটা নিউজ পেপার বানাবো, ঠিক আছে, আমি চাচ্ছি একটা নিউজ পেপার বানাবো। তো তাহলে আপনি কি করবেন, নিউজ পেপার রিলেটেড একটা থিম ডাউনলোড করে কাজ করা শুরু করেন। কারণ রিয়েল কাজ না করলে কি আপনি কোনোদিনই কি প্রফেশনাল হতে পারবেন না। এবং কি প্রফেশনাল হওয়ার জন্য, আউটসোর্সিং করার জন্য আপনাকে সবসময় কি করতে হবে, ধরেন আমি পারি না, আমরা যেগুলা কাজ করি না আসলে বলতে কি কোনো কাজই দেখা যায় যে ওই বিভিন্ন রিলেটেড হয়তো দেখা যায় যে আমরা কোনো কাজে দেখা যায় আমরা 100% ওকে হয় না। মানে কেমন ওকে হয় না, এটা আমি 100% জানি না, খুব কম কাজ হয় এরকম। ম্যাক্সিমাম হয় আমি 10% জানি না, 12% জানি না। কেন বলি জানেন, এই কাজটা করলাম মানে এই রিলেটেড এর কাজ আমি যদি একটু ছেড়ে দিই তাহলে কি হলো, কালকে আবার এরকম একটা কাজ আমার কাছে আসতে পারে। বাট এইটা আমার কাছে যদি কষ্ট মনে হয় তাহলে কি এটা আমি করে ফেললাম, করলে কি হলো এরকম কি আরো ভবিষ্যতে যখন কোনো কাজ থাকবে তখন কি হবে, আমার কিন্তু এটা কিন্তু বাদবে না। আমার বাদবে না। তো আমরা এটাই করবো। যে ডাটাবেস তৈরি করলেন এটা বুঝতে পারবো না। হ্যাঁ, আপনি অবশ্যই কেন বুঝতে পারবেন না। ঠিক আছে, ডাটাবেস আপনি এখানে শত শত ডাটাবেস ক্রিয়েট করতে পারবেন। আপনি তো যে আপনি মানে একটাই না, আপনি শত শত ডাটাবেস করতে পারবেন, কোনো সমস্যা নাই। বিভিন্ন ওয়ার্ডপ্রেসের প্রজেক্টের জন্য বিভিন্ন নতুন করে কি করবেন, ডাটাবেস ক্রিয়েট করে নেবেন। ওকে, এবার আমরা কি দেখবো, ওয়ার্ডপ্রেস সাইট থেকে কিছু থিম দেখবো নাকি। থিম দেখার আগে আজকে কি থিমটা আমরা শেষে দেখি, আগে আমরা একটা মেনু তৈরি করি, মজার ব্যাপার নাকি। তো আপনারা নিজেরা একটা প্রজেক্ট নিজেরা চিন্তা করেন,
আমি এই প্রজেক্টটা করব, আমি এই প্রজেক্টটা করব, ঠিক আছে। আমি আপনাদের কিছু সাইট দেখাই দিই প্রথমে, না সাইটটা পরে দেখাই, আগে আমরা কি একটা মেনু তৈরি করি। এখানে আমার কি আছে, আমরা এখানে মেনুতে গেলাম, বাট এখানে আমার কি দুইটা পেজ করা আছে না, আমি যাচ্ছি আমার এটার প্রয়োজন নাই, জাস্ট কি করলাম রিমুভ, এখান থেকে সেভ করলাম, কি হলো মেনুটা আমার চলে গেল। এবার আমি চাচ্ছি যে আমি এখানে আমি ক্যাটাগরি নিয়েও কাজ করব, আবার কি নিয়ে কাজ করব, পেজ নিয়েও কাজ করব, আমি দুইটা নিয়ে কাজ করব। এখন আমি এই জন্য কি করলাম, পেজে গেলাম, এখানে গিয়ে আমি অ্যাড নিয়ে গেলাম, যাওয়ার পরে আমি এখান থেকে নিলাম হচ্ছে কি অ্যাবাউট কি আস, কি অ্যাবাউট আস হয়েছে, জাস্ট কি করলাম পাবলিশ করলাম। কি এখানে কি বলতেছে আমার, এটা কি প্যারেন্ট থাকবে না হচ্ছে কারো আন্ডারে থাকবে, আমি ড্রপ ডাউন করলে ভেতর থেকে করবে, এখান থেকে আমি কিছু করতে যাবো না। ওকে, এখানে আমি আরেকটা পেজ করি নাকি, সরি এখান থেকে আরেকটা পেজ করি, আমি এটার নাম কি দেবো, কন্টাক্ট কি আস, এটাও মূলত আমাদের কি হয় পেজেই হয়। আমরা এটাকে কি করলাম পাবলিশ করলাম। আচ্ছা, এরপর আরে আমরা আবার কি করতে পারি, এখানে কিন্তু আবার কি লিখবো না, তাহলে কি হবে, এটা কি হবে, এটা পোস্ট হবে না, এটা রিনেম হবে, কন্টাক্ট আর তখন থাকবে না। এই জন্য কি নেবো, নতুন নেবো, আমরা এখান থেকে কি নেবো গ্যালারি, আমরা এখানে গ্যালারি নেবো না, আমরা এখানে নেবো হচ্ছে ধরেন কি, আচ্ছা এখান থেকে আমরা আর পেজ নেবো না, আমরা এখান থেকে কি নেবো, আমরা এখান থেকে নেবো হচ্ছে তার ক্যাটাগরি, কি নেবো তার ক্যাটাগরির মধ্যে আমরা এখানে নেবো হচ্ছে কি স্পোর্টস নিলাম, ধরেন স্পোর্টস নামে কি নিলাম একটা ক্যাটাগরি নিলাম। ওকে, আমরা এখানে ক্যাটাগরি নেওয়ার পরে আমরা স্পোর্টস নামে নিলাম না, আমরা এখানে নিলাম হচ্ছে কি ক্রিকেট নামে, ক্রিকেট। এখানে স্ল্যাগটা প্রয়োজন না, এটা কি হবে অটোমেটিক চলে আসবে, এখান থেকে কি অ্যাড নিউ, এই যে চলে আসছে, এখানে কি লিখবো ফুটবল, আসছে ফুটবল, এখানে কি আছে হকি, এখানে কি আছে হকি, কি করছি আর কি লিখবো, এখানে আর কি আছে হ্যাঁ টেনিস লিখি, খুব বেশি আমাদের প্রয়োজন নেই না, আর প্রয়োজন নেই বোঝানোর জন্য। ওকে, এবার আমরা কি করব, এগুলাকে আমরা একটা কি এগুলাকে আমরা একটা মেনুর মধ্যে স্থাপন করব নাকি। তো এখন আমরা প্রথমে প্রত্যেকটাকে আমরা মেনু বানাবো, এই ব্যালেন্সের মধ্যে কোথায় যাব, মেনুর মধ্যে যাব, এই যে দেখেন এটা আমার কি প্যাকেজ না। এবার আমরা কি করব, এখানে সবগুলা পেজকে অ্যাড করব, করছি আসছে। আচ্ছা, এবার আমরা কি করব, ওই যে ওই ক্যাটাগরি গুলাকে নেব, বিভিন্ন ক্যাটাগরিকে আমি নিলাম, করছি। এবার দেখেন সবগুলা চলে আসছে, এবার কি করব সেভ মেনু। ওকে, এবার খেয়াল করেন প্রত্যেকটা কি হয়েছে, একটা মেনু কিন্তু আমরা তৈরি করে ফেলছি। খেয়াল করেন কোনটাকে যাচ্ছি, অ্যাবাউটে যাচ্ছি, ক্রিকেটে যাচ্ছি, এটা কি এই যে আমার এটা কিন্তু একটা কি এটা একটা পেজ, এটা আমার একটা ক্যাটাগরি, এই যে দেখেন ফরম্যাটটা কিন্তু কি ভিন্ন না, অর্থাৎ এখানে কিন্তু কোনো পোস্ট নাই, এখানে আমার কি ফুটবল, এই যে প্রত্যেকটা যেহেতু ক্যাটাগরি, এবার প্রত্যেকটা কি প্রত্যেকটা হচ্ছে আমার হ্যাঁ আমি ওইটাই করব, জাস্ট আমি দেখাইলাম কিভাবে আমরা ক্যাটাগরি দিয়েও মেন মেনু করতে পারি, অর্থাৎ পেজগুলো ভিন্ন ভিন্ন। এবার আমার ইচ্ছা করতেছে যে আমার মানে পারতপক্ষে কি হয়, আমার কন্ট্যাক্টটা সবার শেষে হয় না, জাস্ট আমরা কি করব টেনে নিচে দিয়ে দেবো, শেষ বুঝছে কি চলে আসছে এটা। এবার আমরা কি করব, আমরা চাচ্ছি যে মূলত দেখবেন যে যে মানে যে যে মেনুটার আন্ডারে নিচে ড্রপ ডাউন থাকে সেটার মধ্যে ক্লিক করলে কিন্তু সে কোথাও যায় না নাকি, কি ওখানে কোনো লিঙ্ক দেওয়া থাকে না। তাহলে আমরা কিন্তু কি করব, এখান থেকে একটা মেনু তৈরি করব যেটার কোনো লিঙ্ক থাকবে না, এটা হ্যাশ দিলাম, এখানে আমি কি লিখবো
স্পোর্টস একটু কি মেনু হয়েছে। এবার আমরা জাস্ট কি করলাম, এখানে স্পোর্টস দিলাম। দেওয়ার পরে আমরা চাচ্ছি স্পোর্টস এর মধ্যে কি থাক, ক্রিকেট একটা সাব থাক। এই যে খেয়াল করেন, একটু টেনে দিচ্ছে, এটা কি হচ্ছে, আমরা এবার একটু দেখি, ড্রপ ডাউন হবে। আচ্ছা, এবার আমরা খেয়াল করি কি কি ড্রপ ডাউন হয়েছে। আচ্ছা, এবার আমরা চাচ্ছি সবগুলোকে এইভাবে একটু ড্রপ ডাউন করতে। কত ইউএসএ ভাই করলাম এটার জন্য। আচ্ছা, এবার বেশ আমরা কি করলাম, এটাকে করে ফেললাম। এবার আমরা এখান থেকে একটু খেয়াল করি। আচ্ছা, আমার এখানে টেনিসটা আছে নাকি? আচ্ছা, মানে টেনিসটাকে আমার চোখে পড়েনি। আচ্ছা ওকে, আমরা এখান থেকে সেট দেবো। এবার কি করবো, এখান থেকে দেখবো কি হলো, হয়ে গেল না। এবার আমার ইচ্ছা করতেছে যে আমার ফুটবলের আন্ডারে বাকি দুটা থাকবে। আরেকটু টাইমে দিব। আমরা এখানে হকিটাকে প্রথমে আরেকটু টেনে দেবো, এটাকে কি করবো, আরেকটু টেনে দেবো। অর্থাৎ তিনটা স্টেপ, একটা স্টেপ, দুইটা স্টেপ, তিনটা স্টেপ। এবার কি হবে, এবার খেয়াল করি, আসছে। কিন্তু যিনি তৈরি করছে, আপনারা যদি চিন্তা করেন, উনি HTML CSS দিয়ে কিন্তু করে রাখছে, বাট আমরা তখন এখানে সেট আপ করতে, তখন সেই CSS এখানে কাজ করতেছে। এখন আমরা অনেক সময় কি চিন্তা করি যে আমরা মনে হয় কালারটা চেঞ্জ করতে পারবো না। আমরা অবশ্যই পারবো। আমরা কিভাবে করি, আমরা এইভাবে করি, এখানে ফায়ারবাগ যখন ইনস্টল করা থাকে, আমরা এটাকে ধরি, এটা কোনটার মধ্যে আছে, বুঝছেন, এটা কোনটার মধ্যে আছে এটা আমরা দেখে নিই আগে। হ্যাঁ, এই যে দেখেন এখানে কি ম্যাপবার দেওয়া আছে না, এখানে কি এই যে কালারটা আমরা যদি তুলে দিই, আমরা দেখি এখানে ফায়ারবাগ হলে আমাদের জন্য অনেকটা সুবিধা হয়। ব্যাকগ্রাউন্ড কালার এই যে তুলে দিলাম, মার্জিন অটো তুলে দিলাম, উইথ তুলে দিলাম, ম্যাক্স উইথ তুলে দিলাম। তো তো এখন ধরেন এখানে এরকম হলো, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। আমরা এখানে লিখে দেবো কি রেড। কি হয়েছে, রেড। এবার এটা আমার কত নাম্বার লাইনে আছে, স্টাইল ডট সিএসএস এর কত নাম্বার লাইনে, 947 নাম্বার লাইনে। এবার তাহলে আমরা মেনু তো তৈরি করে ফেললাম নাকি। এবার আমরা তাহলে কি দেখবো, এবার দেখবো এইটা তাহলে স্টার্ট করতে কেন আমাদের ডাটাবেজের দরকার হলো, নাকি কেন লোকাল হোস্টের দরকার হলো। এখন আমরা ফাইলটাকে রাখছি কোথায়, মনে আছে আমাদের, htdocs এর মধ্যে, প্রজেক্টের মধ্যে রাখি নাই, এই যে দেখেন এখানে কপি করে রাখছি। এখন আমরা একটু এই যে জাম্পে আসলাম, htdocs এ গেলাম, প্রজেক্টে গেলাম। এবার আমরা খেয়াল করে ঢুকে দেখি কি আমার এখানে কি আছে, সব কি PHP আছে না, সব কি আছে, আমার অনেক PHP করা আছে। দেখেন এখন আমরা ধরেন যখন অ্যাডমিন প্যানেলে ঢুকবো, তখন ঢুকবো কিভাবে, আমরা কিন্তু এখানে কি আমরা যখন স্টার্ট করছি তখন কি হয়েছে, আমরা অনেক সহজে ঢুকে পড়ছেন না। এখন আমরা কি করব, লগ আউট করলাম। এবার কিন্তু কি আমি আর এখানে নাই, কিন্তু কি হচ্ছে, ভিজিটররা কিন্তু সাইট ঠিকই ভিজিট করতেছে না। এবার আমি যখন এখান থেকে করতে যাব, আমরা কোথায় যাব, এই যে দেখেন আমরা এখানে প্রজেক্টে গেলাম। যাওয়ার পরে আমি চাচ্ছি এখন আমি এটা অ্যাডমিনে ঢুকবো, এখানে কি লিখবো, স্ল্যাশ আসার পরে কি আসবে, WP কি, WP অ্যাডমিন আসছে। আসার পরে এবার আমাকে এখানে কি দিতে হচ্ছে, অ্যাডমিন ডট, এখানে আমি একটু উল্টা পাল্টা দিলাম, এবার আমাকে ঢুকে দিবে না। হ্যাঁ, এবার আমি যখন কি দিচ্ছি, সঠিক একটা কিছু দিচ্ছি, তখন কি করতেছে, কি ঢুকে বললাম এবার আমি। অর্থাৎ এভাবে আমরা ঢুকতে পারি। এবার আমরা ফাইলটা দেখে আসছি। এখানে খেয়াল করেন, এখানে কি লেখা আছে, WP অ্যাডমিন। আমরা ওখানে কি লিখছিলাম, WP অ্যাডমিন। অর্থাৎ তো তাহলে কি এটার মধ্যে কি থাকে, সেই ড্যাশবোর্ডটা কিন্তু আমার এখানে আছে, যেটা কি করতেছে, সাইটটাকে কন্ট্রোল করতেছে, যেটা কি করতেছে, কন্ট্রোল করতেছে। এর মধ্যে কি থাকে, WP কি কন্টেন্ট। এর মধ্যে খেয়াল করেন কি প্লাগইন গুলা এখানে থাকে, থিম গুলা কোথায় থাকে, এখানে থাকে। এখানে কয়টা থিম আছে, 3টা থিম। আমি ওখানে কয়টা দেখছিলাম, থিম 3টাই দেখছিলাম না।
তো তাহলে অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন সাইট থেকে থিম গুলা ডাউনলোড করি, কিন্তু অনেক সময় ওইটা মানে বেশি বড় ফাইল হওয়াতে এটা আমরা আপ করতে পারি না। হ্যাঁ, আমরা এটা আপ করতে পারি না। মানে এখন যখন এটা আপ করতে পারি না তখন কি হয় যে আমরা তো কাজ করতে পারি না, কিন্তু আমরা কি করব, ডাউনলোড করে ওইটাকে আনজিপ করে জাস্ট কপি করে এখানে নিয়ে এসে রেখে দেবো। অর্থাৎ আমরা যখন কোনো থিমকে তুলতে যাই তখন কি করি, ডাউনলোড করে জিপ করে তুলি, কিন্তু যখন জিপটা বড় হয়ে যায় তখন আর কিন্তু তুলতে পারি না। কিন্তু আমরা মানে হয়তো ভাবি যে আসলে এরকম তুলতে পারবো না, কিন্তু ঘটনা কিন্তু এরকম না। আমরা এটাকে আনজিপ করবো, করে এখানে কপি করে এখানে নিয়ে এসে রেখে দেবো। এবার আমরা খেয়াল করি আমাদের এখানে হ্যাঁ হ্যাঁ থিমসের মধ্যে এবার এখানে আমার কি আছে, এই যে আমরা এখানে একটা প্লাগইন দেখছিলাম না, আমাকে কি বলছিল অ্যাক্টিভ করার জন্য, এই নামের কি আকিজমেট, এটা আমাকে কি বলছিল, অর্থাৎ এখানে আমার প্লাগইন গুলা সবগুলো আমার এখানে থাকবে। সবাই কি ক্লিয়ার নাকি না কারো কনফিউশন আছে? মানে আমরা যদি কোনো যে করি প্লাগইনটাকে নামাইতে লেখা, হ্যাঁ আমরা এখানে যদি নামাইতে চাই তো তাহলে আমরা কি করতে পারবো, এখান থেকে আমরা দেখতে পারবো। এখন আপনারা প্রথমে কি করবেন, প্রথমে সবসময় শিখতে হলে যেভাবে শিখতে হয়, কোন একটা সহজ প্ল্যাটফর্ম থেকে উঠে আসতে হয়। মানে এখন আমরা প্রথমেই বিশাল থিম ফরেস্টের একটা থিম নিয়ে ধরেন বসে পড়লাম, তাহলে কিন্তু সম্ভব না। সম্ভবটা কিভাবে পসিবল, সম্ভবটা এইভাবে পসিবল, আমরা নর্মাল একটা থিম নেব, নর্মাল একটা থিম নিয়ে একেবারে নর্মাল, মানে যেটা মনে হয় আমার ভয় লাগবে না, লেখা টেখা আছে এরকম, এটা যখন করে ফেলবো তখন কি হবে, আমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে, এটা করতে করতে মানে কিছু শিখে যাবো। তখন শিখে যাবো, এবার একটা বড় প্রজেক্টে হাত দিলে কি হবে, আমি কিন্তু আর ভয় পাবো না। তো আমরা পারতপক্ষে এটাই করবো। এখন থিম কোথা থেকে পাবেন, এখানে গিয়ে আপনি দেখেন জাস্ট এই যেখানে কি আছে, আমার থিমস আছে না, এখানে বিভিন্ন ধরনের এখানে থিমস আছে, অর্থাৎ বিভিন্ন সাইট এখানে করা আছে। এরকম আমরা যদি কোনো একটা সাইট দেখতে চাই, এরকম অনেক ধরনের কি আছে থিম এখানে ফ্রি পাওয়া যায়। আমরা কোন সাইটটা আমাদের জন্য বানাবো আমরা এখান থেকে কি করতে পারি, সহজে কি দেখতে পারি না, এটা সহজে কিন্তু এভাবে আমরা কি চয়েস করে নিতে পারি যে হচ্ছে কোনটা আমি আমার সাইট বানাবো। ঠিক আছে, এরকম অনেক ধরনের থিম এখানে আছে। এই যে এবং কি আপনাকে কষ্ট করে রেসপন্সিভ করতে হবে না, এখানে রেসপন্সিভ অনেক থিম আছে, রেসপন্সিভ সহ, অর্থাৎ আপনাকে কিচ্ছু করতে হচ্ছে না। ওয়ার্ডপ্রেসে আমরা রেসপন্সিভ না, ওয়ার্ডপ্রেস নিজেই তো রেসপন্সিভ না, এখন করতে কিনা জানি না, এখনো করে না। ঠিক আছে, মানে এখনো ফুললি না। ঠিক আছে, এই যে ফুললি বলতে কোনোদিন হয় না। ঠিক আছে, ওদেরই সমস্যা। তো তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা থিম নিয়ে কাজ করব সামনের দিন, একটা থিম নিয়ে, কারণ এই 30 মিনিট দেখালে আপনাদের চুলের উপর দিয়ে যাবে। ঠিক আছে, আপনারা কিছু বুঝবেন না, বরঞ্চ মানে যতটুকু শেখাইছি এতটুকু আমরা ভুলে যাবেন। তো এখন আপনারা কি করবেন, যখন এখান থেকে থিম গুলা চয়েস করে আপনার থিম গুলা চয়েস করে নেবেন, একটা ডাউনলোড করে আমার জন্য নিয়ে আসবেন। আমি ওইটা দিয়ে কাজ করে দেখানোর চেষ্টা করবো, না হলে আমি নিজে একটা পছন্দ মতো ডাউনলোড করে আমি এখান থেকে করে নেব। মানে আমার মনে হয় এটা মনে হয় সবচেয়ে বেশি সুবিধা হয় নাকি, আপনারা যেটা বলবেন ওটাতেই করবো। জাস্ট আপনাদের কাজ কি থাকবে, বাসাতে কিভাবে সেট আপ দিতে হয়, কিভাবে সেট আপ দিতে হয়, কোনো হোমওয়ার্ক নাই, কিন্তু কি যেটা কাজ সেটা হচ্ছে কিভাবে সেট আপ দিবেন, কিভাবে সেট আপ দিবেন। ওকে, এইবার আমরা একটা সাইট দেখবো, এটার নাম কি, mafiashare.net নাকি, mafiashare.net, mafiashare কি .net, সাইটটা চেঞ্জ করে ফেলছে। এখান থেকে যেটা হয় যে মাফিয়া নামটা কেন, এরা যেটা করে যে থিম ফরেস্ট থেকে থিম গুলা নামায় চুরি করে ওরা এই সাইটটাতে দিয়ে দেয়, এবং এখান থেকে আমরা কি করতে পারি, আমরা ফ্রি ডাউনলোড করতে পারি।
এই জন্যই তো এটা দেখালাম। এটা কি mafiashare.net mafiashare.net আমাদের আমাদের অনেক ইয়ে ছিল, ঠিক আছে, আমাদের অনেক ধরেন হ্যাঁ 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 টরেন্টে পাওয়া যায়, হ্যাঁ সবই পাওয়া যায় ফ্রি, ঠিক আছে। ওখানে ধরেন কি ওই যে ওই অ্যাপেলেরই অনেক কিছু পাওয়া যায় এখানে, তো ওইটা তো থিম। আর তাহলে আমরা এখান থেকে এই যে ধরেন আমি যে থিম দিয়ে কাজ করি কোনটা, এটার নাম কি, এটা মানে শাইফা জারিদা, ঠিক আছে। হ্যাঁ ফরিদা নামের আমরা যে ক্লাস, এটা একটা মানে এটা নাকি দুবাই ডিস্ট্রিক্ট, এটা আমরা দেখো মাফিয়া কি জানি কি আমরা এবারে কি বলা আপনি তো তাহলে আমরা কি এখান থেকে নামাতে পারি নাকি? এখন আগে আমরা এখান থেকে দেখে অস্থির হওয়ার কিছু নাই, এখানে সবসময় অ্যাভেলেবল আরো কিছু জিনিস ছিল সেগুলো ধরে আপনার কি বলে যে ফাইল ক্রপ নামের একটা ছিল, এটা জায়গায় আমরা ডাউনলোড করতাম, ডাইরেক্ট থিম করতে পারলাম। তো পরবর্তীতে ওইটা নামে আসলে চেঞ্জ করতে, তো ওইটা এখন অফ আছে এবং ওইটা অনেক জিনিস আমরা এখনো করি, যেমন আজকে আমার ধরেন বললাম যে আয়তো হান্টের যে মালিক সে একবার সেক্ষেত্রে হয়ে সে এক বছর কারাভোগ করছে, সে যখন কারাভোগ করছে সে তখন তার আয়তো হান চালু ছিল। আচ্ছা আসলে এটা হচ্ছে যে যারা বড় বড় হ্যাকার এদের ঠিক আছে। তো এখন যেটা হচ্ছে যে আজকেও যেমন আজকে আমার একটা থিমের প্রয়োজন ছিল, তো থিমের দাম হচ্ছে ধরেন মানে শুধুমাত্র এটার দাম হচ্ছে $16। তো আমাদের এখানে আবার এগুলো ব্যাপার অনেক কিছু যে কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে কি করতে হয়, এটা খুব ভালো জানে। তো আমি ওকে বললাম ও আমাকে এটা ডাউনলোড করে দিল, আমার $16 খরচ হলো না, পয়সাও ঠিক আছে। তো না হলে কি হতো, আমাকে কিনে নিতে হতো, আমরা কি হবে, হ্যাঁ আপনারা শিখে যাবেন, আপনি চিন্তা করেন বেশি দিন তো না, জনি মনে আমার কাছে কোর্স শেষ করতে কতদিন আগে, ডাউনলোড কি করতে হবে ওকে ওকে গুড, আমার তো এরকম লোকই দরকার, ঠিক আছে। না আমরা অনেক সময় কি করি, একটা সাইট ভালো লাগতেছে আমরা এটা ডাউনলোড করে নিয়ে আমরা দেখি তারা এখানে কি কি করছে, কারণ ভালো কোড যদি করতে যান তাহলে ভালো কিছু আগে আপনাকে দেখতে হবে, ভালো কিছু না দেখলে কিন্তু ভালো কিছু আপনি করতে পারবেন না, এটাই স্বাভাবিক। তো এই জন্য কি করতে হবে, অনেক ধরনের সাইট আমাদের ভিজিট করতে হবে, বিভিন্ন আইডিয়া নিতে হবে, এভাবে চিন্তা করতে হবে তারা এখানে মেনু এত সুন্দর করছে, আমি চিন্তা করি না কেন, এখন আপনি ভালো করে মেনু দেখেন তাহলে আপনি মানাবেন কি। আমরা যেগুলা কাজ করি এগুলা জিনিস কি আসলে একদম ঝুলায় খাওয়ানোর কোনো কিছু নাই, আপনাদের নিজের থেকে চিন্তাটা বের করতে হবে, মাথা থেকে চিন্তা বের করতে হবে। হ্যাঁ আমাদের চুরি বিদ্যা বড় বিদ্যা না, অবশ্যই চুরি বিদ্যা বড় বিদ্যা, কিন্তু ঘটনা হচ্ছে ধরা পড়া যাবে না। কিন্তু আবার সারা জীবন কাস্টমাইজ করলেও তো আপনি চলতে পারবেন না। আচ্ছা হ্যাঁ ওখানে আছে, অর্থাৎ থিমটা আমি দেখাই। এবার আমরা এখানে কোন থিমটা নিয়েছিলাম, ধরেন আমরা এখানে একটা থিম নিয়ে কাজ করছিলাম, এই যে WP কন্টেন্টের মধ্যে আমি কি পাচ্ছি, এখান থেকে গিয়ে আমি থিমের মধ্যে ঢুকলাম, থিমের মধ্যে ঢোকার পরে আমরা এখানে মেবি কোনটা করছিলাম 2030 মনে হয়, যাই হোক এরকম একটা কিছু করছিলাম। এই যে দেখেন এখানে কি আছে, CSS একটা ফোল্ডার আছে না, এখানে কি আছে CSS ফাইল আছে, কিন্তু এখানে যেটা হয় style.css আছে, এখানে যেটা হয় ওয়ার্ডপ্রেসে সবসময় CSS ফাইল রাখতে হয় কোথায়, বাইরে। 10টা থাকলেও 10টা ফাইল কিন্তু আপনি বাইরে রাখতে পারবেন না, CSS এর আবার লিংক করতে হয়, CSS এর লিংক করতে হয়, CSS এর লিংক করতে হয়, না হলে কি আপনি এটা পাবেন, অর্থাৎ আপনি বাইরে একটা বেশি CSS রাখতে পারবেন না এবং একটা বেশি
দিতে পারবেন। এখন কি করবেন, বাইরে একটা সিএসএস থাকবে, সেখানে কি করবেন, ওইটার সঙ্গে আরো 20টা 50টা সিএসএস নিচে একটা জোড়া লাগাই দেবো। এই যে দেখেন এখানে চলে আসছে, ঠিক আছে, এই যে দেখেন টপ সিএসএস। এবার এই যে কত সুন্দর করে টানতেছেন, এটা মনে হচ্ছে কষ্ট করে করতে চাই, বুঝলেন? এই জন্য যারা থিম কাস্টমাইজ করে, একটা থিম কাস্টমাইজ করলে $8 $10 পাওয়া যায়। আর যিনি থিম বানায় উনি ধরেন যেমন এভাটা থিম, উনি সেই থিম বিক্রি করে বাড়ি কিনছে, গাড়ি কিনছে, ঠিক আছে, একটা থিম সেল করে। বাইরে বাড়ি গাড়ি কিনা খুব বড় কিছু না। যাই হোক না, আপনি এভাবে চিন্তা করেন, বাড়ি কিনাটা না, আমি বলি একটা থিম উনি $58 করে সেল করতেছে, এটাকে উনি $1,30,000 বেশি বিক্রি করছে। এবার চিন্তা করেন হ্যাঁ, অর্থাৎ কোন তো এই জন্য, অর্থাৎ কোনটা জিনিস আমি একটা জিনিস একবারে বিক্রি করে দিচ্ছি, সেখানে অবশ্যই তো আমি কি আমার সব খরচ মরচ দিয়ে তো বিক্রি করবো, কিন্তু একটা জিনিস আমি 10,000 বার কি বিক্রি করতে পারবো। এবার কিন্তু কি অবশ্যই আমার কাজটা কি হবে, কম হবে। এবং আমার মানে আজকে আমি শুনলাম যে আমার রিসেন্ট একটা স্টুডেন্ট, ওই জনিদের ব্যাপারে, ও হচ্ছে নিজে একটা থিম, মানে থিম ফরেস্টে মনে হয় কালকে আপ করছে, আপনার শুধুমাত্র এক্সপিরিয়েন্স হয়েছে $15-16 করে, এটা ধরেন না 4 বার সেল হচ্ছে, তো এটা কি ভালো না? আপনাদের মধ্যে থেকে কিন্তু কি কেউ না কেউ কিছু করতেছে, বাট আপনাদেরও করতে হবে। এখন যদি সবসময় চিন্তা করেন আমি মাথা থেকে বুদ্ধি বের করে আপনাদেরকে দেবো, দিলাম, কিন্তু পোস্ট করে আপনি কি করবেন? পোস্ট করে আপনি কি করবেন? এখন ঘুমানো যাবে না, ঠিক আছে, এখন বাইরে ঘোরা যাবে না, এখন কাজ করতে হবে, অনেক সময় করবেন, ঠিক আছে। তো আমরা ক্লাসটা শেষ করি নাকি? যতটুকু দেখাইছি এতটুকু বাসাতে খুব সুন্দর করে ভিডিও আছে এবং ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের খুব সুন্দর সুন্দর টিউটোরিয়াল আছে, আমারটা তো দেখবেনই, এবং পাশাপাশি আরো অনেক টিউটোরিয়াল আছে। এখন আপনি যদি চিন্তা করেন কোর্সেই যদি করলাম তাহলে টিউটোরিয়াল দেখবো কেন, এটা আসলে বোঝার না। আমার কাজ হচ্ছে কি শেখা, যেখান থেকে পারি সেখান থেকে আমাকে শিখতে হবে। তো এই জন্য কি আমি কিন্তু আমার নিজের টিউটোরিয়াল দিলাম এবং আদার সবগুলো আপনাকে আমি রিসোর্স গুলো দিয়ে দিলাম, কোনো হোমওয়ার্ক নাই, কিন্তু আমি এটা শুনতে চাই যে আপনি আজকে ক্লাস থেকে কি করেন, থিম একটা কি একটা থিমে কাজ শুরু করেন, অর্থাৎ আমার দ্বারাতে এটা রিভিউ না করতে হয় যে কিভাবে ইনস্টল করবো, কিভাবে ডাটাবেস ক্রিয়েট করবো, এটা যাতে আমার শুনতে না হয়, কারণ আমি এটা ভিডিও দেখাইছি। ঠিক আছে,